কোনো শহরে এক গরিব কাঠুরিয়া থাকত। সে প্রত্যেক দিন জঙ্গলে থেকে কাঠ কেটে আনত আর শহরে বেচে জীবনের দিনগুলো পূর্ণ করত। কাঠুরিয়ার একটাই ছেলে ছিল। সেই ছেলেকে লেখাপড়ার খুব শখ ছিল। কাঠুরিয়া তাকে এক মাদ্রাসায় বসিয়ে দিয়েছিল। ছেলেটা এত চতুর আর বুদ্ধিমান ছিল যে প্রত্যেক পরীক্ষায় প্রথম হতো। কিন্তু তার শিক্ষার খরচ গরিব কাঠুরিয়ার জন্য পরিশোধ করা খুব কঠিন ছিল। খ্যার 5টা ক্লাস তো কোনো না কোনোভাবে ছেলেটা পাশ করল, কিন্তু আখির একদিন কাঠুরিয়া তার ছেলেকে বলল, এটা তো খোদাই ভালো জানেন যে আমার নিজের কত আশা আছে যে তুমি লেখাপড়া করে যাও, কারণ এক জাহিল আর গোঁয়ার মানুষের দুনিয়ায় কেউ সম্মান করে না। কিন্তু তোমার শিক্ষার খরচ পরিশোধ করা আমার জন্য খুব কঠিন। দিল তো চায় না, কিন্তু কি করব, এখন তুমি স্কুল যাওয়া বন্ধ করো। ছেলেটা জিজ্ঞেস করল, স্কুল না যাব তো কি করব? চাকরি পাওয়া থেকে রইল, এখন একটাই উপায় যে হয়তো শহরে গিয়ে পরিশ্রম মজুরি করব, না হয় কোনো ধনী মানুষের কাছে খিদমাতগারির চাকরি করব। বাপ বলল, পরিশ্রম মজুরি করা তো কোনো দোষ নয়, কিন্তু কারুর খিদমাতগারি আমার পছন্দ নয়। ছেলেটা উত্তর দিল, একটা উপায় আমার মনে এসেছে, তুমি আমাকে একটা কুড়াল কোথাও থেকে দাও, আমিও তোমার সাথে জঙ্গলে গিয়ে কাঠ কাটব, হয়তো এভাবে আমি আমার শিক্ষাও চালিয়ে রাখতে পারব। বাপ বলল, এভাবে তুমি শিক্ষা কিভাবে চালিয়ে রাখবে? সারাদিন কাঠ কাটবে তো স্কুল কোন সময় যাবে? ছেলেটা উত্তর দিল, স্কুল না হয় রাতে কারোর কাছে গিয়ে পাঠ নেব। কাঠুরিয়াকে ছেলের এই কথা পছন্দ হল। সে তাকে একটা কুড়াল বাজার থেকে এনে দিল। চুনাঞ্চে এখন দুজন বাপ ছেলে জঙ্গলে যান আর কাঠ কেটে বাজারে নিয়ে গিয়ে বেচেন। এভাবে প্রত্যেক দিন খরচ থেকে যে টাকা বাঁচে সেটা ছেলের শিক্ষায় খরচ হয়। ছেলেকে লেখাপড়ার এত শখ ছিল যে ও সারা দিনের ক্লান্ত হয়ে থাকত, কিন্তু তবুও রাতে অনেক দেরি পর্যন্ত পড়ত। অনেক দিন এভাবে গেল। একদিন দুজন বাপ ছেলে জঙ্গলে কাঠ কাটছিল। যখন কাঠ কেটে শেষ করল, তখন কাঠুরিয়া একটু কোমর সোজা করার জন্য এক গাছের নিচে শুয়ে পড়ল, আর ছেলেটা জঙ্গলে এদিক ওদিক ঘুরতে লাগল। ছোট ছোট ঝোড়ায় লাল লাল ফল লেগেছিল। ছেলেটা পাকা পাকা ফল ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগল। হঠাৎ তাকে একদিক থেকে আওয়াজ এলো, আরে বার করো আমাকে, বার করো। ছেলেটা অবাক হয়ে এদিক ওদিক দেখতে লাগল। আশেপাশে কোনো মানুষ চোখে পড়ল না। সে 2-4 পা এগিয়ে গেল যে আবার সেই আওয়াজ এলো, আমাকে বার করো, আমাকে বার করো। সে আবার এদিক ওদিক দেখতে লাগল, কিন্তু আশেপাশে কোনো মানুষ চোখে পড়ল না। চলতে চলতে সে একটা খুব বড় গাছের কাছে পৌঁছে গেল। তাহলে সেই আওয়াজ আবার এলো, আরে আমাকে বার করো, আমাকে বার করো। এই আওয়াজ সেই গাছের ভিতর থেকে আসছিল। ছেলেটা অবাকও ছিল আর কিছু ভয় পাচ্ছিল যে এই গাছের ভিতর থেকে কে বলছে। বেহানকায়েফ সে কুড়াল তুলে গাছ কাটা শুরু করল। 2-4 হাত মারার পর গাছের মোটা ছাল উঠে গেল আর তাকে একটা ছিদ্র দেখা গেল। কিন্তু এখন সে সেই ছিদ্রে সাপ বা বিছের ভয়ে হাত ঢোকাতে ভয় পাচ্ছিল যে হঠাৎ সেই ছিদ্রের ভিতর থেকে আবার সেই আওয়াজ এলো, আমাকে বাইরে বার করো। ছেলেটা সাহস করে ছিদ্রের ভিতর হাত ঢোকাল। তাহলে একটা বোতল তার হাতে এলো। সে বোতল বাইরে বার করল। সেই বোতলে কালো রঙের একটা কাপড় বাঁধা ছিল আর বোতলের মুখ বন্ধ ছিল। ছেলেটা ছুরির নখ দিয়ে বোতলের কাগজ বার করল। তাহলে সেই কালো কাপড় তার দেখতে দেখতে ধোঁয়া হয়ে বোতলে থেকে বেরিয়ে এলো। ছেলেটা এখনও অবাক হয়ে এই তামাশা দেখছিল যে সেই ধোঁয়া একটা ভয়ঙ্কর জিনে পরিণত হল আর গর্জন করে বলল, ব্যাস, এখন তুমি মরার জন্য প্রস্তুত হয়ে যাও। ছেলেটা তাকে দেখে ভয়ে কাঁপছিল, কিন্তু সাহস করে বলল, কি ভালোর তোমরা এই প্রতিদান দাও? জিন রাগ করে বলল, আমি ভালো খারাপ জানি না, তোমাকে অবশ্যই শাস্তি মিলবে। তালিবিলম অবাক হয়ে বলল, শাস্তি? কি শাস্তি? আমি তোমার কি খারাপ করেছি যে তুমি আমাকে শাস্তি দেবে? জিন রাগ করে বলল, তোমাকে আওয়াজ দিতে আমার গলা বসে গেছে, কিন্তু তুমি কিছু পরোয়া করনি, তোমার শাস্তি এখন মৃত্যু। তালিবিলম বলল, আমি তো তোমার কোনো আওয়াজ শুনিনি, বাস 2-4 বার আমাকে বার করো, আমাকে বার করো এই আওয়াজ এসেছিল, কিন্তু তুমি কোথায় ছিলে? জিন বলল, আমি তো বলছিলাম যে আমাকে বার করো, আমি এই বোতলের ভিতর বন্দী ছিলাম। তালিব বলল, মালুম হয় তুমি আমাকে বোকা ভাবো, ভালো কে বিশ্বাস করবে যে তুমি এই ছোট বোতলের ভিতর বন্দী ছিলে? জিন বলল, গহ, তুমি আমাকে মিথ্যেবাদী ভাবো। তালিব উত্তর দিল, তুমি কথাই এমন বলেছ যে কেউ বিশ্বাসই করে না। জিন বলল,
আর যদি আমি আবার এই বোতলে ঢুকে দেখাই তাহলে? তালিব ইলম উত্তর দিল, তাহলে আমি বুঝব যে যা কিছু তুমি বলেছ সত্যি। জিন তালিব ইলমের দেখতে দেখতে আবার ধোয়া হয়ে বোতলের ভিতর চলে গেল, আর সেই কালো রঙের কাপড় হয়ে গেল। তালিব ইলম ফরন বোতলে কাগজ লাগিয়ে দিল। জিন বলল, এটা তুমি আবার বোতলের মুখ কেন বন্ধ করলে? তালিব ইলম উত্তর দিল, যে ব্যক্তি উপকারের প্রতিদান খারাপ দিয়ে দেয় তার এই শাস্তি। জিন বলল, কিন্তু আমি মানুষ তো নই, আমি তো একটা জিন। তালিব ইলম বলল, এটা তো আরও খারাপ কথা হলো। জিন জিজ্ঞেস করল, সেটা কিভাবে? তালিব ইলম বলল, আমি বইয়ে পড়েছি যে যদি কোনো মানুষ কোনো জিনের ওপর কিছু উপকার করে, তাহলে সেই জিন সারা জীবন তার উপকারী থাকে, আর প্রত্যেক কাজে তার সাহায্য করে। আমি তোমাকে কয়েদ থেকে মুক্তি দিয়েছি, আর তুমি আমাকে শাস্তি দেবার জন্য প্রস্তুত হয়ে গেছ। তোমার জাতির অন্য জিন যখন এই কথা শুনবে, তাহলে হয়তো তারা তোমার সাথে কথা বলতেও পছন্দ করবে না। জিন বলল, সত্যি, আমার থেকে ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। যদি তুমি আমাকে এই কয়েদ থেকে বার করো, তাহলে আমি ওয়াদা করছি যে সারা জীবন তোমার উপকারী থাকব, আর প্রত্যেক কাজে তোমার সাহায্য করব। তালিবে ইলম উত্তর দিল, আমি বইয়ে পড়েছি যে যে কাজ কাউকে উপকার দেখানোর জন্য করা হয়, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না। আমি তোমাকে ছেড়ে তো দেব, কিন্তু তোমার কথার এখন বিশ্বাস কে করবে? কে জানে তুমি আবার আমাকে মারার জন্য তুলে যাও। জিন বলল, খোদার কসম, আমি খুব অনুতপ্ত, এখন এমন কাজ কখনো করব না। ছেলেটা উত্তর দিল, দেখো, তুমি খোদার কসম খেয়েছ। আমি বইয়ে পড়েছি যে যে ব্যক্তি মিথ্যা কসম খায়, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না। খ্যার, আমার মৃত্যু আর আমার জীবন তো আমার আল্লাহর হাতে, কিন্তু আমি তোমার বিশ্বাস করছি। এটা বলে তালিবে ইলম বোতল থেকে কাগজ বার করল, আর তার দেখতে দেখতে সেই কালো রঙের কাপড় ধোয়া হয়ে বোতল থেকে বেরিয়ে এলো, আর আবার জিন হয়ে তার সামনে দাঁড়িয়ে গেল। কিন্তু তালিবে ইলম তার কুড়াল কাঁধে রেখে সেই দিকে যেখানে তার বাপ ঘুমিয়েছিল ও নিল। জিন জিজ্ঞেস করল, থামো তো সহি, এখন তুমি কোথায় চলে যাচ্ছ? তালিবে ইলম হেসে জিজ্ঞেস করল, কেন, আবার তোমার নিয়তে খারাপ এসেছে যে আমাকে থামতে বলছ? জিন বলল, আরে বাবা, ১০০ বার বলে দিয়েছি যে আমাকে মাফ করো, আমার থেকে ভুল হয়েছে, কিন্তু তুমি তো অদ্ভুত মানুষ, কারো কথা শোনো না। তালিবে ইলম হেসে বলল, তোমার কথা শুনবে কে? তুমি তো ঘড়িতে তোলা, ঘড়িতে মাসা। খ্যার, বলো, এখন কি বলো? জিন জিজ্ঞেস করল, তুমি কে, আর এখানে জন্মলে কেন এসেছিলে? তালিবে ইলম উত্তর দিল, আমি এক কাঠুরিয়ার ছিলে। আমার লেখাপড়ার খুব শখ, কিন্তু আমার বাপ আমার শিক্ষার খরচ পরিশোধ করতে পারে না, তাই আমিও তার সাথে কাঠ কাটতে চলে আসি। জিন জিজ্ঞেস করল, তাহলে এখন তুমি লেখাপড়া ছেড়ে দিয়েছ কি? তালিবে ইলম উত্তর দিল, হ্যাঁ, মাদ্রাসায় তো এখন আমি যেতে পারি না, কারণ সারাদিন কাঠ কাটি, রাতে উস্তাদের কাছে গিয়ে পাঠ নিই। জিন বলল, আফরিন তোমার সাহসের ওপর। আচ্ছা, এখন এটা বলো যে আমি তোমার খিদমত কি করব? তালিবে ইলম বলল, এখন তুমি মেহেরবানি করে চলে যাও, আমার বাপ আমার পথ দেখছে হবে। জিন হেসে বলল, মালুম হয় তুমি এখনও আমার ওপর রাগ করছ। আমার খেয়াল যে কি ভালো হয় যে আমরা দুজন বন্ধু হয়ে যাই। তালিবে ইলম হেসে উত্তর দিল, ভাই মাফ করো, কে জানে এই বন্ধুত্ব কোনোদিন আমাকে মহঙ্গানা পড়ে যায়। জিন হেসে বলল, খাপতি হো তুমি, আমি তোমার উপকারী, আর খোদা চাহে তো সারা জীবন তোমার উপকারী থাকব। খ্যার, এটা নাও, এটা লোহার একটা আংটি, এটা আঙ্গুলে পরে নাও। যখন তোমার আমার প্রয়োজন হবে, এই আংটি কোনো জিনিস দিয়ে ঘষে দিও, আমি ফৌরান হাজির হয়ে যাব। এটা বলে জিন তার আঙুল থেকে লোহার একটা আংটি খুলে তালিবে ইলমের আঙুলে পরিয়ে দিল। যখন তালিবে ইলম যেতে লাগল, তাহলে জিন হেসে বলল, ভাই, ভালো বন্ধু তো তুমিও, নিজের নাম না বলেই চলে গেলে, নাম তো বলে যাও। তালিবে ইলম উত্তর দিল, আমার নাম জাকির, আর তোমার নাম? জিন হেসে বলল, আমার নাম খাদিম। তালিবে ইলম হেসে বলল, লাগে আবার মজা করতে? জিন উত্তর দিল, না ভাই, আমি মজা করি না, আমার নাম খাদিমি। দুজন হাসতে হাসতে নিজ নিজ পথে চলে গেল। যখন জাকির সেই জায়গায় পৌঁছাল যেখানে তার বাপ ঘুমিয়েছিল, তাহলে বাপকে খুব চিন্তিত পেল। বাপ কিছু রাগ করে জিজ্ঞেস করল, তুমি কোথায় চলে গিয়েছিলে? জাকির জিনের সাথে দেখা হওয়ার পুরো ঘটনা বাপকে শোনাল। বাপ মাথা নাড়িয়ে বলল, এটা তো খুব খারাপ হয়েছে, জিনের বন্ধুত্ব তো অবশ্যই তোমাকে মহঙ্গা পড়বে। এই জাতি কারো সাথে বিশ্বাস করে না, এরা তো সেই সময় কাজে আসে যখন এদের ওপর কোনো মুসিবত পড়ে। আমার খেয়ালে তো এই আংটিও কোনো কাজের নয়, তুমি এটা ফেলে দাও। জাকির জিজ্ঞেস করল, আংটি ফেলে দেওয়া থেকে কি হবে? যদি তার দিলে খারাপ হয়, তাহলে এই আংটি তাকে সেটা থেকে আটকাতে পারবে কি? এইভাবে কথা বলতে বলতে দুজন শহরে পৌঁছে গেল। জিন আর তালিবে ইলমের এই ঘটনা থেকে অনেক দিন গেল, বরং আপনি এভাবে বুঝুন যে জাকির তার বন্ধু খাদিমকে প্রায় ভুলেই গিয়েছিল।
তার বাপ কয়েকদিন থেকে অসুস্থ ছিল, তাই জাকির এখন একা জঙ্গল থেকে কাঠ কেটে আনে আর বাজারে নিয়ে গিয়ে বেচে দেয়। ৮-১০ আনা যা সে এভাবে উপার্জন করত, ঘরের খরচ আর বাপের চিকিৎসায় উঠে যেত। আর টাকা ছাড়া কে কাউকে পড়ায়? কারণ এটা সেই যুগ ছিল যখন শিক্ষার চর্চা লোকেদের মধ্যে খুব কম ছিল। ১০০ পিছনে ১০ ছেলে মুশকিলে পড়ত, কিন্তু যারা পড়ে যেত তারা ভালো পদে পৌঁছত। আর জাকিরকেও এই শখ ছিল যে সেও সম্মান আর আরামে জীবনের ৪ দিন কাটায়, কিন্তু এই কথা তার ভাগ্যে মালুম না হচ্ছিল। আর জাকির সেই লোকেদের মধ্যে ছিল যারা না তো কখনো ভাগ্যের খোদার কাছে শিকায়েত করে আর না লোকেদের কাছে যুগের। দিন এভাবে গেল যে হঠাৎ একদিন এক ধনী মানুষের নকর জাকিরের কাছে এলো আর বলতে লাগল, মিয়া জাকির, তুমি আমাদের মালিককে তো চেনোই, খুব বড় জমিদার। তাদের কাজকর্মের দেখভালের জন্য এক লেখাপড়া জানা মানুষের প্রয়োজন। বেতনও মিলবে আর দুবেলা খাবারও। যদি চাকরি করতে চাও তো আমার সাথে চলে এসো। জাকির জিজ্ঞেস করল, শুধু দিনই কাজ করতে হবে না রাতেরও উপস্থিতি হবে? ধনী মানুষের নকর উত্তর দিল, ভাই, যখন চাকরি করতে হয় তাহলে দিন বা রাতের কি জিজ্ঞেস করা, মালিককে খুশি করতে হয় যেভাবে হোক। জাকির বলল, এটা তো ঠিক, কিন্তু আমার বাপ কিছু সময় থেকে অসুস্থ, তার দেখভাল করার আমার ছাড়া আর কেউ নেই, তাই দিনেও ২-১ বার আমাকে তার দেখভালের জন্য আসতে হবে, আর রাত তো আমি কোনো উপায় তাকে একা ছেড়ে যেতে পারি না। নকর বলল, মিয়া জাকির, যে বেতন দেবে সে কাজও তার ইচ্ছা মতো নেবে। জাকির বলল, এটা তো তুমি সত্যি বলো, কিন্তু আমিও মজবুর। নকর বলল, তুমি চলো তো সেহি, মালিকের সাথে কথা বলে নেও। আচ্ছা চলো। জাকির নকরের সাথে হয়ে গেল। যখন ধনী মানুষের ডেরায় পৌঁছল, তাহলে জাকির দেখল যে এক মানুষের মশক বাঁধা, আর সেই ধনী মানুষ হান্টার দিয়ে তাকে মারছে। জাকিরকে তার অসহায়ত্বে করুণা এলো। সে সেই ধনী মানুষকে খুব সম্মান করে বলল, জনাব, এই গরিবের উপর রহম করুন, দেখুন তো সেই, তার শরীর থেকে রক্তও ফুটে ফুটে বেরোচ্ছে। ধনী রাগ করে জাকিরের দিকে দেখল আর জিজ্ঞেস করল, তুমি কে? সেই নকর যে জাকিরকে সাথে এনেছিল হাত জোড়ে বলল, হুজুর, এই সেই যুবক যাকে বুলিয়ে আনার জন্য হুজুর আমাকে পাঠিয়েছিলেন, এর নাম জাকির। ধনী মানুষ জাকিরের দিকে রাগ করে দেখে বলল, আমাকে মালুম ছিল না যে তুমি এত গুস্তাখ। খ্যার, এখন তোমাকে এই গুস্তাখির শাস্তিও ভোগ করতে হবে। ধৈর্য ধরো, প্রথমেই হারামজাদার মেরামত করে নি, তারপর তোমাকেও সোজা করব। এটা বলে ধনী মানুষ মশক বাঁধা মানুষকে মারার জন্য হান্টার তুলল। তাহলে জাকির এগিয়ে এসে হান্টার তার হাত থেকে ছিনিয়ে নিল আর বলল, আপনি কিছু খোদার ভয় করুন, আর মনে রাখুন যে মজলুমদের ফরিয়াদে ফেরেশতেরাও কাঁপে যায়। এটা শোনার সাথে সাথে সেই ধনী মানুষ জাকিরের মুখে এত জোরে মুষ্টিয়াঘাত করল যে তার দাঁত থেকে রক্ত বেরিয়ে এলো। সাথে সে গর্জন করে বলল, হারামজাদে, তুমি চাকরি করতে এসেছ না তোমার সামত এখানে টেনে এনেছে? জাকির উত্তর দিল, জনাব, জিহ্বাকে লাগাম দিন, আমি আপনার মতো জালিম মানুষের চাকরি থেকে ভুকা মরা পছন্দ করব। মালুম হয় যে সম্পত্তি আপনার মেজাজ খারাপ করেছে, আপনি আমাকে মেরেছেনও আর গালিও দিয়েছেন, কারণ আমি এক গরিব মানুষ। কিন্তু খ্যার, আমার ফরিয়াদ তো শুধু খোদার কাছে, আর মনে রাখুন যে খোদার লাঠিতে আওয়াজ নেই। আপনি গরিবদের ওপর জুলুম করেন, কিন্তু তার গজব থেকে ভয় করুন। ভালো সেই ধনী যার সম্পত্তির নেশা চড়েছে। এই কথা শোনা কি সহ্য করতে পারে? সে রেগে নোপরদের হুকুম দিল যে জাকিরের মশক বেঁধে এটাকে উল্টো এক গাছে ঝুলিয়ে দাও, ৮ পহর পর্যন্ত খাওয়া পানীয় কিচ্ছু না দাও। ধনীর নোকররা লাফিয়ে জাকিরকে ধরে নিল আর তারই পাগড়ি দিয়ে তার মশক বেঁধে দিল, আর সেই সময় এক গাছে তাকে উল্টো ঝুলিয়ে দিল। এদিকে সেই ধনী ২-৪ হান্টার তার এত জোরে মারল যে যেখানে হান্টার পড়ল সেখান থেকে রক্ত বেরিয়ে এলো। এখন এটাকে ইত্তেফাক ভাবুন না কিছু আর। এক হান্টার জাকিরের সেই হাতে পড়ল যাতে সেই জিনের দেওয়া আংটি ছিল। আংটিকে যে ঘষা লাগল, তাহলে চোখ ঝাপকাতে সেই জিন সামনে উপস্থিত হল। এভাবে এক মানুষের হঠাৎ উপস্থিত হওয়ায় ধনী আর তার নকররাও অবাক হয়ে গেল। জিন জাকিরকে জিজ্ঞেস করল, মিয়া জাকির, ভালো বন্ধু তো, যে আমাকে আজ পর্যন্ত ভুলে গিয়েছ? এটা তোমার কি অবস্থা হচ্ছে? কিন্তু তার আগে যে জাকির কিছু উত্তর দেয়, সেই ধনী মানুষ হান্টার তুলে বলল, আরে দূর হও এখান থেকে, না হলে তোকেও এখন উল্টো ঝুলিয়ে দেব। এসেছে বড় সমর্থক হয়ে, চল পদ্ম তোমার। কিন্তু জিন তার কথার কিছু উত্তর দিল না, আর জাকিরকে সম্বোধন করে বলল, এখন বলো কি হুকুম? জাকির বলল, ভাই খাদিম দেখছ, আর আবার জিজ্ঞেস করছ? এটা শোনার সাথে সাথে খাদিম এগিয়ে এসে সেই দড়ি যাতে জাকির বাধা উল্টো ঝুলেছিল এক ঝাঁকুনি দিয়ে ভেঙে ফেলল, আর জাকিরকে তার কোলে নিয়ে আরাম করে মাটিতে বসিয়ে তার মশক খুলে দিল। এদিকে সেই ধনী আর তার নকররা খুব অবাক হয়ে এই সব কিছু দেখছিল। নকররা চাইলে তো কিছু ভয় পেয়ে যাচ্ছিল, কিন্তু ধনী গর্জন করে বলল,
ধরো দুজনকে আর বাঁধো এদের মশক। কিন্তু নকররা যা দেখেছে, এখন এত সাহস কোথায় নিয়ে আসবে যে তাদের ধরার জন্য হাত তুলবে? জাকির খাদিমকে বলল, ভাই খাদিম, দেখো, এক বেতস বাধা পড়ে আছে, তার মুশকিলও তো সহজ করো। খাদিম লাফিয়ে সেই মানুষের, যাকে এখনই মার পড়ছিল, মশক খুলে দিল। জাকির সেই মানুষকে জিজ্ঞেস করল, কেন মিয়া, তোমার থেকে কি অপরাধ হয়েছে যে তোমার উপর এই মুসিবত পড়েছে? সে উত্তর দিল, ভাই, আমি এই জালিমের নকর। এটা ঘুমিয়েছিল আর আমি পাখা ঝলছিলাম। বসে বসে আমাকেও ঘুম এসে গেল। বাস, এটা সেই অপরাধের শাস্তি যা আমি পাচ্ছিলাম। জাকির ধনীকে বলল, কেন জানাব, বলুন কি পরামর্শ? এখন আমার তো খেয়াল যে আপনাকেও কিছু এই হান্টারের স্বাদ চাখাতে হবে। এটা শুনে সেই ধনী রাগে লাল পিলে হয়ে বলল, কম বক্ত, মালুম হয় তোমার মৃত্যু তোমার মাথায় খেলছে। এটা বলার সাথে সে কোমরবন্ধ থেকে খঞ্জর মার করল, কিন্তু হাত তুললই যে খাদিম লাফিয়ে খঞ্জর তা থেকে ছিনিয়ে নিল। আর জাকিরকে বলল, মিয়া জাকির, এই বাচিকে কিছু শাস্তি তো অবশ্যই দিতে হবে, বলো কি পরামর্শ? জাকির উত্তর দিল, এই জালিমের এই শাস্তি যে এই সময় তার নকরদের সামনে যে দুর্গতি তার হয়েছে, এই অপমানে ডুবে মরুক আর ভবিষ্যতের জন্য তওবা করুক। চলো ফিরে যাই। যখন দুজন বাড়ি পৌঁছালো, তাহলে জাকির খাদিমকে বলল, ভাই খাদিম, মাফ করা, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি। যদি সেই সময় তুমি না আসতে, তাহলে হয়তো এই সময় পর্যন্ত আমার চামড়া উঠে গিয়ে থাকত। খাদিম জিজ্ঞেস করল, কিন্তু তুমি আমাকে আজ পর্যন্ত কেন মনে করনি, আর এখান পর্যন্ত নবদ পৌঁছেছে কেন? জাকির হেসে বলল, ভাই, সত্যি কথা তো এটা যে আমার বাপই আমাকে বলেছিল যে তোমাদের সাথে মেলামেশা ভালো নয়। আজও সত্যি মানো, এটা শুধু এক ইত্তেফাক ছিল যে সেই জালিমের হান্টার আংটিতে পড়ল আর তুমি এসে গেলে। খাদিম হেসে বলল, না হলে তুমি আমাকে কখনো মনে করতে না, ঠিক নয়? জাকির হেসে বলল, হ্যাঁ ভাই, ঠিকই। খ্যার, এখন বলো আমি তোমার খাতির কি করব? আজ তো আমি জঙ্গল থেকে কাঠও কেটে আনতে পারিনি। খাদিম জিজ্ঞেস করল, তোমার বাপ কোথায়? জাকির তাকে তার বাপের কাছে নিয়ে এলো। বুড়ো কাঠুরিয়া চার পায়ে চাদর ওড়ে পড়েছিল। জাকির বলল, আব্বা, এটা আমার বন্ধু খাদিম। বাপ জিজ্ঞেস করল, কোন খাদিম? জাকির বলল, যে এটা সেই জিন যে তাকে আংটি দিয়েছে। তারপর আজকের ঘটনাও তাকে বলে শোনাল। কাঠুরিয়া বলল, হ্যাঁ, এটা তো তার উপকার, কিন্তু সত্যি কথা সেই যা তোমাকে আমি কয়েকবার বলে দিয়েছি, এই জাতি কখনো কারোর সাথে বিশ্বাস করে না। খাদিম হেসে বলল, বড় মিয়া, যা কিছু তুমি বলো সত্যি। ধুলো আর আগুনের কি মিলন? কিন্তু 5টা আঙুল সমান হয় না। আখির বন্ধুত্বও তো কোনো জিনিসের নাম। বন্ধুত্ব প্রত্যেক জাতি আর প্রত্যেক ধর্মে এক পবিত্র জিনিস মনে করা হয়। আমি জাকিরকে ওয়াদা দিয়ে দিয়েছি যে মরার সময় পর্যন্ত বন্ধুত্বের হক আদা করব। বুড়ো হেসে বলল, তাহলে মিয়া, আমার জন্যও কিছু করো। কতক্ষণ থেকে চার পায়ে পড়ে আছি? খাদিম একটা পাতলা কোনো বালিস্তভর লম্বা এক লাঠি পকেট থেকে বার করল আর বুড়োর শরীর ছুঁয়ে বলল, আল্লাহর হুকুম আর এর তাসির থেকে ভালো হয়ে যাও। তার ছোঁয়া আর বলার সাথে সাথে বুড়ো উঠে বসল, আর খাসা সুস্থ আর শক্তিশালী দেখা যেতে লাগল। গোয়া যেন সে কখনো অসুস্থ হয়নি। খাদিম এই লাঠি জাকিরকে দিয়ে বলল, এটা নাও, এটা তোমার কাছে রাখো। এটা প্রত্যেক রোগের ওষুধ। জখমকে ছুঁয়ো, তাহলে জখম ভালো হয়ে যাবে। হাড় ভাঙ্গা হলে জুড়ে যাবে। সাপ আর বিছে কামড়ানোর প্রভাব হবে না, বিষ প্রভাব করতে পারবে না। যদি পিপাসা হয় আর পানি না মিলে, তাহলে এটাকে কিছু চুষে নাও। মালুম হবে গোয়া ঠান্ডার মিষ্টি পানি গলা থেকে নামছে। জাকির খাদিমের শুক্রিয়া জানিয়ে এই লাঠি তা থেকে নিল। তারপর খাদিম বলতে লাগল, তাহলে ভাই জাকির, এখন তুমি এভাবে করো যে বাদশার কাছে যাও। তার ওয়াজির খুব বুড়ো হয়ে গেছে, তাকে এখন এক ওয়াজিরের প্রয়োজন। জাকির হেসে জিজ্ঞেস করল, তাহলে কি সে আমাকে তার ওয়াজির বানিয়ে নেবে? খাদিম উত্তর দিল, বেশক, এখন তুমি এই দেশের ওয়াজির হবে। আখির লেখাপড়া থেকে তোমার আর উদ্দেশ্য কি? এটাই না যে সম্মানে জীবন কাটাও? জাকির বলল, ভাই খাদিম, কিন্তু আমি কিছু এমন লেখাপড়া জানি না। শত শত আলিম উপস্থিত আছে, তাদের থাকতে আমাকে কি জিজ্ঞেস করবে ভালো? খাদিম উত্তর দিল, কেউ জিজ্ঞেস করুক বা না করুক, কিন্তু মানুষকে সাহস আর চেষ্টা তো করতে হয়। শোনো, তুমি বাচ্চার কাছে যাও, তার কাছে আরও অনেক মানুষ থাকবে। বাচ্চা প্রত্যেকের পরীক্ষা নেবে। যে ব্যক্তি তার 3টে প্রশ্নের ঠিক উত্তর দিয়ে দেবে আর তার মেয়েকে যে এক মুদ্দত থেকে অসুস্থ ভালো করে দেবে, সেই তার ওয়াজির হবে। প্রথম প্রশ্ন বাচ্চা এটা জিজ্ঞেস করবে যে দুনিয়ায় সেই কোন জিনিস যার এক গরিব মানুষ থেকে বাচ্চা পর্যন্ত প্রয়োজন? এর উত্তর হল টাকা। দ্বিতীয় প্রশ্ন বাচ্চা এটা জিজ্ঞেস করবে যে সেই কোন জিনিস যা দিন-রাত চলাচল করে কিন্তু আমরা তাকে দেখতে পাই না? এর উত্তর হল জমিন। তৃতীয় প্রশ্ন বাচ্চা এটা জিজ্ঞেস করবে যে সেই কোন জিনিস যার থাকতে মানুষকে কোনো জিনিসের প্রয়োজন থাকে না? এর উত্তর হল বুদ্ধি।
এই কথাগুলো মনে রাখো। তারপর বাদশা তোমাকে তার মেয়ের কাছে নিয়ে যাবে। শেহজাদির মাথায় এক মুদ্দত থেকে ব্যথা থাকে। বড় বড় চিকিৎসক তার চিকিৎসা থেকে ক্লান্ত হয়ে গেছে। তুমি শেহজাদিকে দেখে বলো যে চিন্তা করে ওষুধ বলবো। নিজের ডেরায় এসে এক চিমটি ভোর ছাই নাও, আর এই লাঠি দিয়ে সেই ছাইকে 3 বার ছুঁয়ে এক পুড়িয়া বানিয়ে নাও। এই পুড়িয়া তুমি বাদশার খেদমতে পেশ করে বলো যে শেহজাদি এই ওষুধ নস্যের মতো ব্যবহার করুন। খোদা চাহে তো তার মাথা ব্যথা চলে যাবে, আর যদি খোদাকে মঞ্জুর হয় তো সেই শেহজাদির সাথে তোমার বিয়েও হয়ে যাবে। তাহলে এখন আমাকে অনুমতি দাও। খাদিম তো জাকির থেকে অনুমতি নিয়ে চলে গেল, আর জাকির সফরের প্রস্তুতি করতে লাগল। তার বাপ যখন বাইরে থেকে এলো তাহলে ছেলেকে জিজ্ঞেস করল, এই বোঝা কেমন বেঁধে রেখেছ তুমি? জাকির খাদিম থেকে যে কথা হয়েছে বাপকে বলে দিল। বাপ বলতে লাগল, অবাক যে লেখাপড়া জেনেও তোমার বুদ্ধি আসেনি। তোমার বন্ধু তো তোমার সাথে মজা করেছে, আর তুমি সত্যি ভেবে সফরের প্রস্তুতিও করতে লাগলে। জাকির বলল, মজা কেন? খাদিম এমন মানুষ নয় যে আমার সাথে এমন অর্থহীন মজা করবে। আপনি দেখেছেন যে সে চোখ ঝাপকাতে আপনাকে সুস্থ ভালো বানিয়ে দিয়েছে, তবুও আপনার তার কথায় বিশ্বাস আসে না। বাহারকাইফ, যদি সে মজা করেও থাকে তাহলে কি 2-4 দিন ঘুরে ফিরে এসে যাব? বাপ জিজ্ঞেস করল, কাপড় তো তুমি বেঁধে নিয়েছ, কিন্তু সফর খরচের জন্য টাকা কোথা থেকে আসবে? বন্ধুকে বলা উচিত ছিল যে কিছু টাকাও দিয়ে যায়। জাকির এটা শুনে কিছু চিন্তা করতে লাগল। বাপ আবার বলল, যদি তোমার বন্ধুর উপর এতই ভরসা, তো তাকে আবার একবার ডেকে নাও, আর তাকে বলো যে সফর খরচের ব্যবস্থাও করে দাও। কিন্তু জাকির মাথা নাড়িয়ে বলতে লাগল, না, এটা কিছু উপযুক্ত মালুম হয় না যে ছোট ছোট কথার জন্য আমি তাকে ডাকার কষ্ট দিই। এটা তো বন্ধুত্ব নয়, ব্যবসা হয়, যে আমি তার সাহায্য করেছি আর তার বদলে আমি তা থেকে লাভও উঠাই। কিছু দূরের সফর তো আমি পায়ে হেঁটেই চলে যাব। বাপ বলল, পায়ে হেঁটে তো যাবে, কিন্তু খাবে কি? না রোজা রাখবে, না ভিক্ষা চাইবে? জাকির উত্তর দিল, ভিক্ষা কেন চাইব? পরিশ্রম মজুরি করব। তারপর যিনি সৃষ্টি করেছেন আমার রোজিরও তারই চিন্তা। ভালো, এটাও কোনো পুরুষত্ব যে মানুষ মুশকিলকে মুশকিল ভেবে হাতে হাত রেখে বসে থাকে? পুরুষের কাজ যে প্রত্যেক মুশকিলের সাহস আর সাহস দিয়ে মোকাবিলা করা। কিছু সময় বাপ ছেলের মধ্যে এভাবে কথা হলো, আর আখির জাকির তার সংক্ষিপ্ত জিনিসপত্র তুলে সফরের জন্য চলে পড়ল। চলতে চলতে যখন সে এক শহর থেকে অন্য শহরে পৌঁছাল, তাহলে এদিক ওদিক পরিশ্রম মজুরি করে 4 টাকা উপার্জন করে নিত। এভাবে কোনো 7-8 দিন পর সে সেই শহরে পৌঁছে গেল যেখানে বাদশা থাকত, আর এক সাধারণ সরাইয়ে ডেরা লাগাল। 2 দিন পর তাকে দরবারে যেতে হবে। শহরে যেতেই তাকে কাজ মিলে গেল। যখন দরবারে যাওয়ার সময় এলো, তাহলে সেও প্রস্তুত হয়ে সাফ কাপড় পরে দরবারে চলে গেল। যখন বাদশাহ প্রাসাদ থেকে বেরিয়ে দরবারে এলো, তাহলে সব লোক সম্মানের জন্য দাঁড়িয়ে গেল, আর যে লোকেরা উজিরের প্রার্থী ছিল সে বাদশার ডান হাতে গিয়ে দাঁড়িয়ে গেল। জাকিরও সেই লোকেদের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। দেখা যাওয়া লোকেদের মধ্যে থেকে অধিকাংশ তাকে দেখে হাসতে লাগল। কেউ তাকে পাগল বলতো, তো কেউ বোকা ভাবত। আখির বাদশাহ প্রার্থীদের সম্বোধন করে বলল, যে ব্যক্তি আমার 3টে প্রশ্নের ঠিক ঠিক উত্তর দেবে সেই আমার সাম্রাজ্যের উজির হবে। এখন তোমরা শোনো। প্রথম প্রশ্ন এটা যে দুনিয়ায় সেই কোনো জিনিস যার এক গরিবকে আর বাদশাকে একই প্রয়োজন থাকে। এক মানুষ যার পোশাক খুব মূল্যবান ছিল বাদশাকে ঝুঁকে সালাম করল আর বলল, জাহাপনা, সাহস একটা জিনিস যার ধনী থেকে বাদশা পর্যন্ত প্রয়োজন। বাদশা এখন দ্বিতীয় মানুষের দিকে দেখল। চেহারা থেকে এটা কোনো বড় আলিম মানুষ মালুম হচ্ছিল। সেই মানুষ মাথা ঝুঁকিয়ে বলল, জাহাপনা, রুটি একটা জিনিস যার গরিব আর বাদশা দুজনকেই প্রয়োজন। এখন বাদশা তৃতীয়ের দিকে দেখল। এই ব্যক্তি শরীর থেকে কোনো পাহলোয়ান মালুম হচ্ছিল। সে মাথা ঝুঁকিয়ে বলল, জাহাপনা, শক্তি দুনিয়ায় একটা জিনিস যা গরিব আর বাদশা দুজনের জন্যই জরুরি। এভাবে বাদশা আর কয়েক মানুষকে জিজ্ঞেস করল, কিন্তু তাকে কারও উত্তর পছন্দ হল না। উজিরের প্রার্থীদের কাতারে জাকিরের উপর যে বাদশার নজর পড়ল, তাহলে সে কিছু অবাক হয়ে তার দিকে দেখল আর তাকে সামনে দেখে জিজ্ঞেস করল, তুমি কে? আর এই লোকেদের মধ্যে কেন দাঁড়িয়ে আছো? জাকির ঝুঁকে বাদশাকে সালাম করল আর হাত জোড়ে বলল, জাহাপনা, গোলাম ও হুজুরের প্রজা। এই উচ্চপদের লোকেদের থেকে আমাকে দূরেরও সম্পর্ক নেই, কিন্তু খোদার অনুগ্রহ আর হুজুরের দয়া করুণার ভরসায় এই নগণ্য ভাগ্য চেষ্টা করতে হাজির হয়েছে। বাদশা বলল, তাহলে বলো যে সেই কি জিনিস যার এক গরিব থেকে এক বাদশা পর্যন্ত একই প্রয়োজন হয়? জাকির সম্মান করে মাথা ঝুঁকিয়ে উত্তর দিল, জাহাপনা, দুনিয়ায় টাকা একটা জিনিস যার গরিব আর বাদশা দুজনকেই প্রয়োজন হয়। বাদশাহ এই উত্তর শুনে খুব খুশি হল আর বলল, সাব্বাস, তুমি ঠিক উত্তর দিয়েছ। জাকির সম্মান করে সালাম করে আবার তার জায়গায় এসে দাঁড়িয়ে গেল।
বাদশাহ এখন উজিরের প্রার্থীদের বলল, আমার দ্বিতীয় প্রশ্ন এটা যে সেই কোনো জিনিস যা দিনরাত চলাচল করে কিন্তু আমরা তাকে দেখতে পাই না। প্রার্থীদের মধ্যে প্রথম বলল, জাহাপনা, সেই জিনিস হৃদয় যা দিনরাত চলাচল করে। বাদশাহ এই উত্তর শুনে দ্বিতীয়ের দিকে দেখল। সে বলল, জাহাপনা, সেই বাতাস যা প্রত্যেক সময় চলাচল করে কিন্তু আমরা তাকে দেখতে পাই না। বাদশাহ তৃতীয়ের দিকে দেখল। সে অর্জ করল, জাহাপনা, সেই রক্ত যা প্রত্যেক সময় চলাচল করে। এভাবে কয়েক মানুষ বিভিন্ন উত্তর দিল। এখন বাদশাহ জাকিরের দিকে দেখল। জাকির সম্মান করে মাথা ঝুঁকিয়ে বলল, জাহাপনা, সেই জমিন যা দিনরাত চলাচল করে কিন্তু আমরা দেখতে পাই না। বাদশাহ খুশি হয়ে বলল, আফরিন তোমার বুদ্ধির উপর, ঠিক উত্তর দিয়েছ তুমি। জাকির মাথা ঝুঁকিয়ে বাদশাহ শুক্রিয়া জানালো আর তার জায়গায় এসে দাঁড়িয়ে গেল। এখন বাদশাহ সেই প্রার্থীদের সম্বোধন করে জিজ্ঞেস করল, বলো সেই কোনো জিনিস যার থাকতে মানুষকে কোনো জিনিসের প্রয়োজন থাকে না? প্রথম প্রার্থী উত্তর দিল, জাহাপনা, স্বাস্থ্য একটা জিনিস যার থাকতে আর কোনো জিনিসের প্রয়োজন থাকে না। কিন্তু বাদশাকে এই উত্তর পছন্দ হল না আর সে দ্বিতীয়ের দিকে দেখল। দ্বিতীয় প্রার্থী অর্জ করল, জাহাপনা, মহব্বত দুনিয়ায় একটা জিনিস যার পর আর কোনো জিনিসের প্রয়োজন থাকে না। কিন্তু বাদশাকে এই উত্তরও পছন্দ হল না আর সে তৃতীয়ের দিকে দেখল। তৃতীয় প্রার্থী অর্জ করল, জাহাপনা, সাহস একটা জিনিস যে তার থাকতে আর কোনো জিনিসের প্রয়োজন থাকে না। কিন্তু এই উত্তরও বাদশাকে পছন্দ হল না। এভাবে বাকি প্রার্থীরাও নিজ নিজ বুদ্ধি অনুসারে উত্তর দিল, কিন্তু বাদশাকে কারও উত্তর পছন্দ হল না। এখন বাদশাহ জাকিরকে জিজ্ঞেস করল। জাকির হাত জোয়ে বলল, জাহাপনা, বুদ্ধি একটা জিনিস যার থাকতে মানুষকে আর কোনো জিনিসের প্রয়োজন থাকে না। এই উত্তর শুনে সব লোকের মুখ থেকে অনিচ্ছায় আফরিন বেরিয়ে এলো আর বাদশাও খুব খুশি হল। আর সেই সময় দরবারে অজিরের কলমদান জাকিরের হাতে দিয়ে তাকে এক ফখরা খিলাত দান করল আর তার সাম্রাজ্যের অজির নির্ধারণ করল। দরবার শেষ হবার পর যখন জাকির বাদশার সাথে প্রাসাদে এলো, তাহলে বাদশা বলল, আমার একটাই মেয়ে আর আমার পর আমার তাজ আর তখতের সেই উত্তরাধিকারী। কিন্তু এক মুদ্দাত থেকে তাকে মাথা ব্যথার রোগ। প্রত্যেক ঘণ্টায় জমিন আর আকাশ ঘুরতে মালুম হয়। যে বুদ্ধিমত্তার তুমি আজ দরবারে প্রমাণ দিয়েছ, আমার খেয়াল যে যদি তুমি চেষ্টা করো তাহলে হয়তো শাহজাদি সুস্থ হয়ে যাবে আর আমি তোমাকে সেই ইনাম দেব যা তোমার স্বপ্ন চিন্তায়ও নেই। জাকির আর্জ করল, জাহাপনা, আমি তো হুজুরের এক গোলাম, স্বাস্থ্য আর সুস্থতা তো খোদার হাতে, কিন্তু যদি আমি শাহজাদিকে একবার দেখি তাহলে হয়তো কিছু খিদমত করতে পারব। বাদশাহ জাকিরকে শাহজাদির ঘরে নিয়ে গেল। জাকির দেখল যে এক নিহায়াত সুন্দরী যুবতী সোনার এক পালঙ্কে চাদর দিয়ে মুখ ঢেকে শুয়ে আছে আর লাউন্ডিয়া বানিয়া আশেপাশে চুপ করে দাঁড়িয়ে আছে। জাকির দু হাঁটুতে বসে শাহজাদির কবজি ধরে নাড়ি দেখল। তারপর চুপচাপ বাদশাকে সাথে নিয়ে বাইরে এসে বলল, জাহাপনা, এই রোগ মস্তিষ্কের দোষের কারণে। কাল আমি এক ওষুধ পেশ করব। শাহজাদি এই ওষুধ নস্যের মতো ব্যবহার করুন। খোদা চাহে তো একই দিনে পূর্ণ স্বাস্থ্য আর আরোগ্য হয়ে যাবে। বাদশার হুকুমে জাকিরের জন্য এক বাড়ি সাজিয়ে প্রস্তুত করিয়ে দেওয়া হলো। চুনাঞ্চে সে প্রাসাদ থেকে তার বাড়িতে চলে এলো আর এখানে এসে যেভাবে খাদিম তাকে বলেছে সেভাবে সে ছাইয়ের এক চিমটি নিল। সেই লাঠি দিয়ে তাকে 3 বার ছুঁয়ে এক পুড়িয়া বানিয়ে নিল আর দ্বিতীয় দিন বাদশার খিদমতে হাজির হয়ে এই ওষুধ পেশ করল। বাদশাহ শাহজাদিকে ওষুধ দিয়ে বলল যে সে এটাকে নস্যের মতো ব্যবহার করুন। শাহজাদি একইবার যে ওষুধ ব্যবহার করল তাহলে মাথা ব্যথা ফৌরন চলে গেল আর উঠে বাপের সালাম করতে এলো। বাদশাহ শাহজাদির স্বাস্থ্যের খুশিতে হাজার হাজার টাকা দান করল আর জাকিরের সাথে তার বিয়ে করিয়ে দিল। কিছুদিন পর জাকির তার বাপকেও তার কাছে বুলিয়ে নিল আর খাদিমের সাহায্য আর পরামর্শ থেকে সে দেশ আর প্রজার ভালোর জন্য এমন এমন কাজ করল যে চারদিকে তার নামের ডঙ্কা বাজতে লাগল। পেয়ারে দোস্ত, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই বলো। যদি পছন্দ হয় তো লাইক করো, শেয়ার করো আর এমনই মজিদ দিলচস্প কিস্সা কাহানিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো। শুক্রিয়া।